নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস প্রতীক্ষার বাগান। আজ শোনাতে চলেছি উপন্যাসটির চতুর্থ পর্ব। আসুন শোনা যাক। ইউনিভার্সিটি থেকে বেরিয়ে রনু সূর্যবাণী অফিসে এসে ঢুকল। সূর্যবাণী দাবি করে বাংলা সাহিত্যাকাশে একমাত্র নির্ভীক সূর্য এই সূর্যবাণী। আরও অনেক ভালো ভালো বিশেষণ দেয় কর্মকর্তারা নিজেদের পত্রিকা সম্পর্কে। রনু হাসে, তবু রনু মাঝে মাঝে এই সূর্যবাণী অফিসে আড্ডা দিতে আসে। 12 জন সম্পাদক মণ্ডলীতে গঠিত এই 32 পৃষ্ঠার পত্রিকাটির প্রধান সম্পাদক হচ্ছে রনুর বন্ধু শশাঙ্ক। কলেজ ম্যাগাজিনে একবার রনুর একটা প্রবন্ধ বেরোয়, এই প্রজন্মের ভবিষ্যৎ কি। সেই প্রবন্ধের বাক্যচ্ছটায় মুগ্ধ হয়ে ম্যাগাজিনের সে বছরের সম্পাদক শশাঙ্ক বোস নিজে থেকে যেচে তদাবধি বন্ধুর পর্যায়ে কাটিয়ে আসছে দুজনে। রনু রিসার্চ স্টুডেন্ট আর শশাঙ্ক একখানা কাগজ বার করেছে। রনুকে লেখা দেবার জন্য বলে শশাঙ্ক, প্রবন্ধ নয় কবিতা। রনু হো হো করে হেসেছিল, কবিতা? কিন্তু শশাঙ্কর যুক্তি হচ্ছে প্রবন্ধ আর কবিতায় তফাৎ কিছু নেই। অবিরাম প্রবাহিত চিন্তাধারার খানিকটা অথবা তাৎক্ষণিক কোনো অনুভূতির ধাক্কাটাকে মুঠোয় চেপে ধরে দৃঢ় সঙ্গবদ্ধ করে উপস্থাপিত করা, এই তো। বিষয়বস্তু, প্রকাশভঙ্গি, আঙ্গিক ভাষা ও দুয়েরই এক। অতএব আজ রনু একটা কবিতা নিয়ে এসেছে। বুদ্ধিটা দুষ্ট। যদি নেহাত বাজে কাগজের ঝুড়িতে ফেলে না দেয় শশাঙ্ক, তাহলে প্রকাশিত সংখ্যাটা নির্ঘাত রনুর পরিচিত মহলে আলোড়ন তুলবে। সে আলোড়নে হয়তো ভিতরের সূর্যবাণী উদ্ঘাটিত হয়ে পড়ে কিছু সুরাহা ডেকে আনতে পারে। শশাঙ্ক বলে উঠল, ওহ, খুব যা হোক, সেই অবধি আর এলিই না। তোকে কবিতা লিখতে হবে না বাবা, দরকার নেই, আড্ডা দিতেই আসিস। রনু বলল, হবে না মানে? দুর্দান্ত একখানা কবিতা পকেটে নিয়ে ঢুকলাম আর এখন বলছিস দরকার নেই? এটা অপমান করা তা জানিস? ও গড! শশাঙ্ক লাফিয়ে উঠে ওর প্যান্টের পকেটে হাত চালিয়ে বলল, সত্যি না ধাপ্পা দিচ্ছিস? বলেই টেনে বার করলো একটা সরু স্লিপ, কাটাকুটিতে ভরা। এটা অবশ্যই কায়দা। গুছিয়ে গুছিয়ে একটা ভালো কাগজে ফ্রেশ করে লেখাটা যেন ছেলে মানুষই, যেটাকে কিছু নার মতো অবহেলা সম্পাদকের টেবিলে ফেলে দেবে, সেটাতে যত্ন মানায় না। শশাঙ্ক দেখলো, বুঝলো, তবু বলল, কি বাজারে ফর্দ? চা না, রনু বলল। তারপর বলল, কাগজটা তাই বটে, ওটাই সামনে পেলাম। শশাঙ্ক একবার চোখ বুলিয়েই চেঁচিয়ে চেঁচিয়ে পড়তে লাগলো, মানে পড়ে ফেলল। জীবনের স্বরূপ। জীবনটাকে লাট্টু ছাড়া আর কোন তুলনায় ফেলা যায়? স্রেফ একটা রংচঙা লাট্টু অথবা রংচটা। যেমনই হোক ধর্মটা একই। ছুচলো সরু আলটার ওপর মাথা ভারী শরীরটাকে নিয়ে পাক খেয়ে চলবে যতক্ষণ না লেত্তির প্যাচটা থেকে মুক্ত হতে পারে। লেত্তিটা পেঁচিয়ে পেঁচিয়ে বুক পর্যন্ত উঠেছে ওর, উল্টো পাক খেয়ে ঘোরা ছাড়া উদ্ধারের আর উপায় নেই। জীবনটাকে লাট্টুর সঙ্গে তুলনাটা আমার বেশ জুৎসই লাগে। ছুচলো সরু আলটার ওপর মাথা ভারী দেহখানা নিয়ে উল্টো পাক খেয়ে চলেছে লেত্তিটা থেকে বেরিয়ে আসার জন্যে। শশাঙ্ক বলল, তোর হতে পারে, গুড, তাহলে ছাপাচ্ছিস? রনু চোখ কুচকে তাকালো। এই তো প্রেসে দিতে চললাম। কোন মাসে? কোন মাসে আবার? এই সামনের মাসে, আষাঢ়ে। আষাঢ়ে? কি সেটা? সাদা বাংলায় বল বাবা। সাদা বাংলায় হচ্ছে ফার্স্ট উইক অফ জুলাই। জুলাইটা সেপ্টেম্বরে বেরোবে না তো? সবই নির্ভর করছে খোদাতালার মর্জির ওপর। লোডশেডিং, কাগজের ঘাটতি, প্রেস স্ট্রাইক, এই ত্রিশক্তি সম্মেলনের সঙ্গে লড়ে চল, যা হয়। ওইটুকু তো কাগজ, এত কি? ওইটুকুতেই যান কয়লা হয়ে যায় ব্রাদার। জানো না তো কত ধানে কত চাল। কে সেধেছিল ম্যাগাজিন বার করতে? রনু বলল। ওই তো প্রশ্ন, কে সেধেছিল? জানি না, লাভের কথাই ওঠে না। লোকসানের মাত্রা না ছাড়ালেই ভাবি পরম লাভ। রনু বলল, ঘাড়ে ভূত না চাপলে আর কেউ ম্যাগাজিন বার করতে বসে না। শশাঙ্ক হাসল, তোর সঙ্গে আমি একমত। যাক, লাট্টু লেত্তি ঘুড়ি লাটাই যা পারবি লিখে টিকে নিয়ে আসবি।
ভাবছি লাট্টুরি একটা সিরিজ চালাই, অর্থাৎ সেটা অবশ্য এখনো ভেবে দেখিনি। ধর, ভালোবাসা, ভালোবাসাকে আমি লাট্টুর সঙ্গে তুলনা করি। সূর্যবাণী কার্যালয় থেকে বেরিয়ে বাস ধরতে হাঁটছে। ঘ্যাচ করে ঘাড়ের কাছে একখানা গাড়ি থেমে গেল একেবারে ফুটপাতের গা ঘেঁষে। পালিশ চকচকে তেল পিছটানো গাড়ি, চকোলেট কালার। রনু না? রনু চমকে তাকালো। গাড়ির মালিক গাড়ির দরজাটা খুলে ধরে বলল, উঠে এসো। চিনতে পারছো না বুঝি? ভাবছো কিডন্যাপ করে নেবার মতলব? আমি অনিন্দিতার কাকা, কান্তিকুমার রায়। রনু অবশ্য ততক্ষণে উঠে পড়েছে গাড়িতে। সেদিন লাঞ্চ এলে না তো? রনু লজ্জিত হলো, বলল, ঠিক সুবিধে করে উঠতে পারিনি। যে কোনোদিন চলে এসো না, লাঞ্চে, ডিনারে, টিতে, অথবা এমনি যখন খুশি। তোমার চেনা লোকেরা রয়েছেন। রনুর লক্ষ্য পড়ল সেদিন ভদ্রলোক আপনি করে কথা বলেছিলেন, আজ অধিক আত্মীয়তার ভঙ্গি। রনু আরো লজ্জিত হচ্ছে। লোকে তো বেশ সহজে সহজ হয়ে যেতে পারে। বলল, প্রায়ই ভাবি ভাবনাটা কাজে করে ফেলবে। এখন যাচ্ছিলে কোথায়? বাড়ি ফিরছি। বাড়ি? কান্তিকুমারের কণ্ঠ দ্বিধাগ্রস্ত। দেরি হলে মা বাবা ভাবনা করবেন। রনু হাসল, তা কিছু নয়, দেরিটাই আমার স্বাভাবিক, বরং তাড়াতাড়ি ফিরলেই মা ভাবতে বসে শরীর খারাপ নাকি। কান্তিকুমার আসতে বলে, মা, বাড়ি ফেরার সময় ভাবতে খুব ভালো লাগে সেখানে মা আছে, তাই না? রনু শুধুই একটু হাসল। কি বলবে, মা থাকাটাই অভ্যাস। ও নিয়ে বিশেষ করে ভেবে দেখেনি। বলা যায় না। কান্তিকুমার নিজেই ড্রাইভ করছে। আস্তে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে হঠাৎ বলে ওঠে, জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হওয়া ছেলেদের আমার খুব লাকি মনে হয়। কোন দিক থেকে? মনের দিক থেকেই বলছি। লোনলি ফিল করা কোনো প্রশ্নই নেই। নানা রকম সম্পর্কে সব আত্মীয় থাকায় নানা সাথে ভালোবাসা জোটে। কাকা, জ্যাঠা, ঠাকুরদা, ঠাকুমা, কাকি, জেঠি, দাদা, বৌদি, পিসিমা, টিসিমা, ওফ, এ তো একরকম ওয়েলথ। এই যে আমার বৌদি, তোমাদের কিরকম যেন পিসি হন, তোমাদের কাছে থেকেছেন, উনি যে নিজের পিসি নন এটা তো কোনোদিন ভাবতেই পারোনি, তাই না? রনু মনে মনে হেসে বলে, এতদিন পারিনি। এবার লড়ুয়ে মনোভঙ্গি নিয়ে ভাবতে বসেছি। মুখে বলে, সে তো নিশ্চয়ই। আমরা কিন্তু আমার ওখানেই যাচ্ছি, চলুন। যাওয়াই তো হয় না। বিভা বলল, খুব ছেলে যা হোক, তোর ওপরই একটু আশা ছিল বাবা, তুইও ডুব মেরে রইলি। আর তো কেউ একবার উকিও দিল না। এক এক সময় ভারী আশ্চর্য লাগে জানিস। রনু লাট্টুর দিকে অলক্ষিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি আশ্চর্য লাগে? এই যে প্রতিদিন প্রতিক্ষণ যাদের সঙ্গে জীবন কাটে, যাদের জীবনের ছোট বড় সবকিছু সুখ দুঃখের ভাগিদার হয়ে থাকা হয়, চোখের আড়াল হওয়া মাত্রই তারা স্মৃতি থেকে মুছে যায় কি করে? মুছে যায় কে বলল? বিভা একটু ঝংকার দিল, বলবি আবার কে? দেখতে পাওয়া যায় না? রনু হাসল, দিব্য দৃষ্টি থাকলে আলাদা কথা, নইলে সবটা কি দেখতে পাওয়া যায়? ব্যবহারই দেখা যায়। অথচ আমি তো সত্যি বলতে দিন রাত ভবানীপুরের সেই বাড়িখানায় পড়ে আছি। বলো কি বিভা পিসি, এই স্বর্গরাজ্যে বসে তোমার এই ঘরটর দেখলে তো তোমার মেজার চোখ টেরা হয়ে যেত, আসে না তাই? বিভা বলল, চেয়ার, টেবিল, কোচ, কেদারা, কার্পেট, পর্দা, এই সবই কি স্বর্গ? নির্ঘাত এই স্বর্গের পেছনে তো ঘুরে মরছে সবাই। সেই তো। বিভা অন্যমনস্কভাবে বলে, দেখছে বুঝছে ওর মধ্যে কোনো সুখ শান্তি নেই, তবু সেই দিকেই ছুটছে। এই যে লাট্টুকে এখন ওর কাকা বেশি উচ্চশিক্ষা দেবার জন্য বিলেত পাঠাবার তাল করছে, কি লাভ? রনু চমকে উঠে বলে, কোথায় পাঠাবার? ওই তো বিলেত না আমেরিকা কোথায়, বল না লাট্টু। লাট্টুর দিকে তাকিয়ে দেখে রনু ক্রুদ্ধ আক্রোশের দৃষ্টিতে। ওহ, তাই আজ এমন চুপচাপ, মাকে একটানা কথা বলতে দিচ্ছে, নইলে মায়ের কথার উপরে তো কথা চাপান দেয়াই অভ্যাস। এখন কথা বলল, তুমিও যেমন মা, তুমি নিজেই যে এসেই বলো না রাধাও নেচেছে, 7 মণ তেলও পুড়েছে, তাই কি এমন রেজাল্ট করব আমি যে নেবে তারা? রনু প্রায় ক্রুদ্ধ গলাতেই বলে, রেজাল্টে কি আসে যায়? গাধার গলায় টাকার থলি পেতে দিয়েও প্লেনে তুলে দেওয়া যায় হায়ার এডুকেশনের জন্য। লাট্টু হঠাৎ হেসে উঠে বলল, এই বাজে কথাটা শুনে
তুমি খুব রেগে গেলে মনে হচ্ছে রনুদা। রনু গম্ভীর হয়ে গেল, বলল, আমার রাগের কি আছে, আমার সঙ্গে কি? এই সময় কান্তি এলো স্নান সেরে পায়জামা গেঞ্জি পরে। কি হলো, ভাইপোকে এখনো চাটা দাওনি বৌদি? এই যে তুমি এলে একেবারে একসঙ্গেই। লাট্টু দেখ তো জয়দেব কি করে উঠতে পেরেছে। লাট্টু চলে গেল। কান্তি বলল, অনুকে টরেন্টোয় পড়তে পাঠাবার চেষ্টা করছি। রনুকে বলেছ বৌদি? বিভা বলল, এই তো সেই কথাই বলছিলাম। মেয়েটা বেশ ইন্টেলিজেন্ট, ভালো স্কুল কলেজে পড়তে পেলে একটা নামি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে পারত। যাক, সে ত্রুটি তো আমারও, তবু জীবনের কিছু কিছু ভুল কারেকশনের বাইরে চলে গেলেও কিছু কিছু কারেকশন করা যায়, তাই না? অন্তত চেষ্টা করা যায়। দাদার ছেলে নেই, মেয়েটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখা যায়। বৌদির অবশ্য শুনে মন টন খারাপ হচ্ছে। বিভা বলে উঠল, কে বলল আমার মন খারাপ হচ্ছে? কান্তি কুমার হাসল। সবই কি আর ডেকে ডেকে বলতে হয়? তবে ভেবে দেখলাম কি আর করা যাবে। মেয়ের বিয়ে হলেও তো মায়ের কাছ থেকে দূরে চলে যায়। কি বলো হে? বোঝাও পিসিকে। পিসিকে বোঝাবার কিছু নেই, পিসি খুব বুদ্ধিমান। আচ্ছা আমি উঠি, রনু বলল। সে কি রে? বিভা বলে ওঠে, লাট্টু খাবার টাবার দিচ্ছে। থাক, আর একদিন হবে, বলে উঠে দাঁড়ায় রনু। এই দণ্ডে ওর মনে হলো সূর্যবাণী অফিসে গিয়ে কবিতাটা ফিরিয়ে এনে ছিঁড়ে কুচি কুচি করে ফেলে না দিলেও শান্তি হবে না। কিন্তু যাওয়া হলো না। লাট্টু এসে বলল, কি হলো রনুদা, চলে যাচ্ছ? হ্যাঁ, একটু কাজ আছে। লাট্টু এগিয়ে এসে ওর পিঠে আলতো করে হাতটা একটু ঠেকিয়ে শক্ত গলায় বলল, ভদ্রতা রক্ষাটা হচ্ছে ভদ্রলোকের পক্ষে সব থেকে প্রধান কাজ, বুঝলে? তারপর হেসে উঠে বলল, বোকামি করো না। মা আজ কাকাকে ভবানীপুরে টিফিন খাওয়াবে বলে সারা দুপুর কি সব বানিয়েছে, শেয়ার পাবে। চলো কাকা, চলুন। কান্তিকুমার তো ততক্ষণে লাফিয়েই উঠেছে। আরে এতক্ষণে বলতে হয়? চলো হে চলো। কি বৌদি, সে জিনিসটা বানিয়েছো? সেদিন যেটা খাওয়ালে, গোকুল পিঠে নাকি? ওহ, মার্ভেলাস। লাট্টুর রনুর তৃষ্ণি ভাবটা ঢাকবার চেষ্টায় তাড়াতাড়ি বলে ওঠে, গোকুল পিঠে রনুদারও ওটা খুব ফেভারিট। রনুর মনে হলো লাট্টুর কথাবার্তার ধরন অনেক বদলে গেছে। যাবেই তো, আরো যাওয়ার চেষ্টা চলবে। ও দেশের উপযুক্ত হতে হবে তো। রাগটাকে কিছুতেই মুছে ফেলতে পারছে না। ঝড়টা শুধু স্বপ্নের উপর দিয়েই বয়ে গিয়েছিল, মাটিতে পুঁতে ফেলা চারাগুলোর উপর দিয়ে নয়। দিব্যি ঝলমলিয়ে উঠেছে প্রতীক্ষার বাগান, যদিও ওগুলোর পরিচর্যার ব্যাপারে রনুর অবদান প্রতীক্ষার চেয়ে বেশি। প্রতীক্ষা লজ্জা পায়। যখন কেউ সামনে থাকে না তখন একটু দেখে আর ভাবে, যদি এই ফুটে ওঠা ফুলগুলোর অন্তরালে অনেকখানি দুঃখ অপমান জমাট হয়ে না থাকতো, যদি সেই প্রথম দিনের আহ্লাদের সুরে বাঁধা মনের বাগানে ফুলেরা ফুটতে পেত। রনুর কাছে কেউ কোনোদিন নিয়মের কাজ পাবার প্রত্যাশা করে না। খুব তোড়জোড় করে 2-3 দিন বাজার যায়, তারপরই নিহারকণা যেই ফর্দ এগিয়ে দিতে আসেন বলে, রাখো তোমার আলু পটল কাঁচকলা, রোজ রোজ এত ফুরে কে খায় এসব রাবিশ। কিন্তু দেখা গেল এই বাগান সম্পর্কে দস্তুর মতো নিয়ম চালিয়ে যাচ্ছে রনু। জল টল দিচ্ছে, মাটি খুঁড়ছে। প্রতীক্ষা বলে, থাক না ভাই, আমি স্কুল থেকে ফিরে দেখবো ওসব। রনু বলে, রোদের সময় জল দিলে গাছেদের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। প্রতীক্ষা চলে যায় স্কুলে। নিহারকণা বলেন, তোর ঘাড়েও কি ভূত চাপলো রনা? রনু বলে, পঞ্চভূতের শরীর মা, এক আধটা ছিটকে বেরিয়ে এসে ঘাড়ে চাপলে আশ্চর্য কি? এই দেখো না, তোমার ঘাড়ে চাপা ভূত এই সুন্দর গোলাপ গাছগুলোর ফাঁকে ফাঁকে তুলসী গাছের জঙ্গল বানিয়ে ফেলেছে। হরি হরি, তুলসীকে জঙ্গল বলছিস? নিহারকণা বলে ওঠেন, হিন্দু বাঙালির বাড়িতে একটা তুলসী গাছ থাকবে না? থাকতেই হয়। হয় না? ও বাড়িতে দেখিসনি ছাতের পুজোর ঘরের সামনে টবে বৈশাখ মাসে ঝাড়া দেওয়া হতো, কার্তিক মাস ভোর পিদিম দেওয়া হতো। ভুবন বিজয় আজকাল একটা অসমসাহসিক কাজ করেছেন। সুভাষচন্দ্রকে নিয়ে একখানা নাটক লিখতে শুরু করেছেন। নিহারকণা তাতে মেজাজ গরম। বলেন, চিরটা কাল আপিস আপিস করে একবার পরিবারের পানে তাকিয়ে দেখলে না। 5 জনের সংসারে চক্ষু লজ্জার দায়ে বৈঠকখানা বাড়িতেই আড্ডা। এখন সকল কাটা ঘুচলো তো নাটক লিখতে হল। আমার কেন মরণ হয় না তাই ভাবি।
ভুবন বিজয় তখন তাড়াতাড়ি খাতাপত্র রেখে ভুবন বিজয় হাসি হাসবার চেষ্টা করে বলেন, সর্বনাশ, আমার এক্ষুনি মরতে ইচ্ছে নেই। তোমার কথা কে বলেছে? তুমিই বলছো। তুমি মরলে আমাকেও তো সহমরণে যেতে হবে গো। তুমি হীন পৃথিবী, ওরে বাবা। ন্যাকামি করো না বলছি, ভালো হবে না। আমার ভালো আটকায় কে? নাটক লিখি হাতে, মন থাকে তোমার ঢং। নিহারকণা থপথপিয়ে চলে যান রেগেমেগে। আর ভুবন বিজয় নিজের কথার সত্যতা প্রমাণ করতে যখনই নিহারকণার কণ্ঠস্বর কানে আসে তখনই কোনো একটা কথা বলে ওঠেন। এখন তাই বলে ওঠেন, ঠিক, কারেক্ট। চৌধুরী বাড়ির ছেলে হয়ে এটা জানিস না তুলসী পাতার কত গুণ? ওটা তো একটা ভেষজ ঔষধি বৃক্ষ। সর্দি কাশি সারে, ক্ষুধাবর্ধক, আরো অনেক গুণ। আবার তলিয়ে যান খাতাপত্রে, কিন্তু হলো না। রনুর ডাক শোনা গেল, বাবা, কাঁচা লঙ্কায় গুণ কয় প্রকার? ভুবন বিজয় খাতা হাতে উঠে এলেন। কি বলছিস? বলছি কাঁচা লঙ্কার মধ্যে কি কি গুণ বর্তমান? ভুবন বিজয় বললেন, তোর কথার মাথা মুন্ডু বুঝছি না বাবা। রনু ডালিয়া গাছের পাশ থেকে একটা ছোট্ট টুকটুকে লঙ্কা তুলে নিয়ে এসে তুলে ধরে বলে, এই যে ডালিয়া গাছের সঙ্গে সহাবস্থান করছিল শ্রীমতী নিহারকণা দেবীর অবদান, এটাও কি হিন্দু বাড়িতে অপরিহার্য নাকি ভেষজ? এতক্ষণে ভুবন বিজয় কথাটা মানে বুঝতে পারেন, আর পেরেই হা হা করে হেসে ওঠেন। কি গো, ওটিকে আবার কখন ওর ফাঁকে পুঁতে রেখেছিলে? রনু, তোর মায়ের হাতের গুণ আছে বলতে হবে। এক চান্সেই ফলপ্রাপ্তি। কি জাতের লঙ্কা গো? ধানি না সর্জিমণি? রনু বলল, বাজার থেকে আনা মালেই অস্থির, আবার বাড়িতে লঙ্কার চাষ। সেলাম মা জননী, তুমি দেখালে। নিহারকণা নিরুপায় ক্রোধে গনগন করতে থাকেন। কথায় তো পারবেন না ওর সঙ্গে। বড় ছেলে তো অনেকদিনই খরচের খাতায় উঠে গেছে। সমরকে আর নিহারকণা আমার ছেলে বলে ততটা ভাবতে পারেন না যতটা বৌমার বর বলে ভাবেন। কিন্তু এই ছোট ছেলেটা, এটাকে তো এখনো নিহারকণা খরচ করে ফেলেননি। তবু এ এমন ব্যবহার করে কেন? রাগে দুঃখে নিহারকণার গা রিরি করে। একটা বউ এসে নিহারকণার দুটো ছেলেকেই আঁচলে বেঁধে ফেললে গো। কোনো কিছুতেই আঠা নেই এ ছেলের। বৌদির বাগানে কি আঠা! গেরস্তর অতটা জমি বউ দখল করে নিয়েছে। নিহারকণা তার কোণে খাঁজে দুটো তুলসী গাছ, কাঁচা লঙ্কার গাছ পুঁতেছেন বলে এত হাসাহাসি মস্করা। বেশ করবেন, পুঁতবেন। কেন, সংসারে তার কোনো দাবি নেই? সবই তো তার। কিন্তু এসব কথা তো মুখে উচ্চারণ করা চলে না। তাই রুষ্ট গলায় বলেন, তা দে উপরে ফেলে। মায়ের জিনিসে যখন এত হাসি ঠাট্টা। উপরে ফেলে? সর্বনাশ, প্রাণের ভয় নেই আমার? রনু দুহাত কপালে ঠেকায়। কিন্তু এইখানেই কি শেষ? বিদুষী বৌদি বেটে ছাতা মাথায় দিয়ে ব্যাগ দুলিয়ে ফেরা মাত্রই বলে ওঠা হলো, বৌদি, তোমার ফুল বাগানে ফলও ধরতে শুরু করেছে। প্রতীক্ষা অবাক হয়ে তাকালো। ফল? এই যে। সেই লঙ্কাটি এনে সামনে ধরে রনু, বলে ওঠে, একেই বলে বাড়ি, ফলে ফুলে সমৃদ্ধ ঔষধি বৃক্ষের সমারোহ। ঔষধি বৃক্ষ? বাহ, তুলসী গাছ কত বড় ঔষধি বৃক্ষ জানো না? কি ঘোড়ার ডিপ শেখাচ্ছ ছাই মেয়েগুলোকে। প্রতীক্ষা হেসে ফেলে। নিহারকণার অবদান তার চোখ এড়ায়, কিছু বলেনি। বাবার কাছে শুনেছে তুলসীর ঝাড়ের কাছাকাছি থাকলে সুগন্ধি ফুলের গাছের ক্ষতি হয়। কিন্তু উনি আর ভাবে না, সে না দেখার ভান করে থেকেছে। লঙ্কা দেখে হেসেছে, ভেবেছে ফুল গাছ কটার পাশেই ভাঙা বাঁশ বাখারিয়ার পুরনো করগের শির দিয়ে হাড়কুশ্রী একটা ঘর বানিয়েই ক্ষান্ত হননি নিহারকণা। তুলসীর চারা, লঙ্কার চারা পুঁতে পুঁতে দখলদারের ভূমিকাটা বজায় রাখছেন। তবু বেহায়া ফুলগুলো ফুটছে। ডালিয়া কটা দেখবার মতো, সূর্যমুখী সোনা ঢালছে। গোলাপের মাপগুলো গৌরবজনক। বেল জুঁই ফুটেছিল অনেক, এখন কমে গেছে। এখন চীনে জবাটা ফুল দিচ্ছে, আর কাঞ্চন ফুলেরা মাথা দুলিয়ে হাসছে। রনুর যত্নটা বৃথা যায়নি। যদিও ছুটির দিন ছাড়া সব শোভাটা দেখতে পায় না প্রতীক্ষা, তাও খুব ভোরে উঠতে পারলে। ভোর হতে না হতেই গাছ মুড়িয়ে ফুল তুলে নিয়ে পুজোর ঘরে মজুত করে ফেলেন নিহারকণা। আর পুজো হলে আহ্লাদে বিগলিত হয়ে ডাক দেন, বৌমা, দেখো গে, তোমার ফুলে আমার ঠাকুর কেমন সেজেছে। অন্যদিন তো দেখতে পাও না, যখন ফেরো ঠাকুরের শয়ান হয়ে যায়। হ্যাঁ, ঠাকুরদেরও তো দিবানিদ্রারও অভ্যাস। প্রথম প্রথম
ভুবন বিজয় বলেছিলেন, আহা, সব ফুলগুলো তুলে ফেললে বৌমা এসে দেখতো, খোপায় টোপায় দিতে ইচ্ছে হতে পারে। নিহারকণার চোখে আগুন জ্বেলেই আর ভুরুতে গুণ টেনে বলেছিলেন, বুড়ো বয়সে তোমার আদিক্ষেতা দেখিও না। ফুলের সার্থক ঠাকুরের চরণে না মেয়ে মানুষের খোপায়। তবে প্রতীক্ষার সামনে নিহারকণা হাস্য বিগলিত। গোপালের চরণে গোলাপ, দেখো গে বাহার, এখানে এসে পর্যন্ত ঠাকুর শুকনো পড়ে থাকতেন তোমার বাগানের দৌলতে। ভবানীপুরের বাড়িতে বরাবর একটা মালির ব্যবস্থা ছিল। নিত্য সকালে ছেঁড়া কলাপাতার মোড়কে মুড়ে 4টি পচা পচা ফুল তুলসী দিয়ে যেত সে। নিহারকণার ওপরেই ছিল সংসারের গৃহদেবতার দেখাশোনার ভার, কারণ চিরদিনই ভারী কাজে অক্ষম তিনি। হাড়ি আলাদা হওয়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে আলাদা ঠাকুর হয়ে গিয়েছিল। কারো লক্ষ্মীর ঘট, কারোর মা লক্ষ্মীর পট, কারো রামকৃষ্ণ সারদামণি। সাবেকি গোপাল মূর্তিটি নিহারকণাই নিয়ে এসেছেন। সারা সকালটা বউ বাড়িতে থাকে না, এটা যেমন অসুবিধে তেমন সুবিধেও বটে। ইচ্ছে মতো বাক্য বিন্যাস চালানো যায়। বাড়িতে ফোটা ফুল গৃহদেবতার চরণের বদলে পুত বউয়ের খোঁপার কথা ভেবে ফেলায় ভুবন বিজয়কে যে ধিক্কারটা দেওয়া গেল, বউ বাড়ি থাকলে হতো। হলদে বাড়ির গিন্নির সকালবেলাই সময়। ছেলের বউ চাকুরে নয়, তথাপি রান্নার লোক আছে। গিন্নির অগাধ অবসর। তিনি এসে নিহারকণার দুঃখে বিগলিত হন এবং গলা নামিয়ে নামিয়ে বলেন, কথায় বলে না, জগৎটা কার বশ না টাকার বশ, সেটা হারে হারে মালুম। এই যে এখনকার বৌঝি টাকা উপায় করতে শিখেছে, তাতেই তাদের জয় জয়কার। স্বামী, শ্বশুর, দেওর, ভাসুর সবাই তটস্থ, তারাও সংসারে মাথায় পা দিয়ে হাঁটছে। আর এই যে গিন্নিরা হাত পিষে খেটে মরছে, তার কোনো দাম আছে? তোমার কথাই ধরো না। নিহারকণা বান্ধবী স্নেহে বিগলিত হন। তার কাছ থেকেই তো লঙ্কার চারা, তুলসীর চারা, তার কাছ থেকেই পাড়ার সকলের হাড়ির খবর জানা। রনুকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিতে এসেছিল লাট্টু। চলে যাওয়ার পর সিঁড়ির জানলার ধারে দাঁড়িয়েই রইল অনেকক্ষণ। কি অদ্ভুত ব্যবহার করে গেল রনুদা। কাকাও যেন একটু লক্ষ্য করলেন, আর মা তো বটেই। মা বোধহয় বুঝতে পেরেছে লাট্টুর বাইরে গিয়ে পড়ার চেষ্টার খবর শুনে রনুদা অমন উল্টো পাল্টার মতো ব্যবহার করলো। ভালো ভালো খাবারগুলো অর্ধেক ফেলে দিল, কথার উত্তর দেওয়া ছাড়া নিজে থেকে মুখই খুলল না। আর শেষ পর্যন্ত বলল, দারুণ মাথা ধরেছে। কিন্তু মা কি সে কথা বিশ্বাস করেছে? মা হয়তো ভেবে বসবে রনুর মধ্যে হিংসে দেখা দিয়েছে। আর কি ভাবা সম্ভব? রাগ আর হিংসের মতোই তো ব্যবহার করল রনুদা। লাট্টু বুঝতে পারছে অকস্মাৎ এই অবিশ্বাস্য খবরের ভারটা সহ্য করে নিতে পারেনি রনুদা। ভয়ঙ্কর মন কেমনের ধাক্কাটাই এমন এলোমেলো করে ফেলেছিল ওকে। প্রথম যখন কাকা কথাটা তুলেছিল, লাট্টু অবিশ্বাসের হাসি হেসেছিল। কিন্তু কান্তিকুমার তো আর যে সে ব্যক্তি নয়, তার ইচ্ছের আর চেষ্টার দাম আছে। ব্যাপারটা ঘটতেও পারে জেনে অবধি লাট্টু এক অবর্ণনীয় অবস্থায় কাটাচ্ছে। একদিকে উৎসাহিতও হয়েছে, আবার মার কথা ভাবলে এক বিন্দু ইচ্ছে করছে না। আর রনুর সঙ্গে দীর্ঘকালের ছাড়াছাড়ি কথা মনে পড়লে সব উৎসাহ ঘুচে যাচ্ছে। ছাড়াছাড়িটা কি শুধুই দীর্ঘকালে? ফিরে এসে কি আবার লাট্টু এই অবস্থাটাকে ফিরে পাবে? 4-5 বছর বিদেশে কাটিয়ে কোন লাট্টু এসে দেশের মাটিতে পা দেবে? এখন যদিও ভাবছে ও একেবারেই বদলাবে না, তবু কে বলতে পারে? তাছাড়া লাট্টুর এখনকার এই পরিবেশটারই যে ভয়ানক কিছু পরিবর্তন ঘটবে না, কে বলতে পারে? মা কি ততদিন বেঁচে থাকবে? যদি মরে যায়? রনুদা যদি আর আমার সঙ্গে সম্পর্ক না রাখে? ভয়ানক একটা যন্ত্রণার মধ্যে কাটাচ্ছে লাট্টু এই প্রস্তাবের শুরু থেকে। কি দরকার এত উচ্চশিক্ষার উচ্চ আশায়? সাধারণ জীবনের মধ্যে থাকলেই বাকি। ভবানীপুরের বাড়ির সেই লাট্টু, সে বিদেশে পড়তে যাবে, সেটা কি একটা সত্যি ঘটনা? সেই বাড়ির সবাই যারা ছিটকে ছিটকে এদিকে ওদিকে সরে গেছে, তাদের সকলের মুখগুলো মনে পড়ছে লাট্টুর। কি বলবে তারা এই খবর শুনলে? কোন দৃষ্টিতে তাকাবে লাট্টুর দিকে? নিশ্চয়ই ব্যঙ্গ আর অবজ্ঞার দৃষ্টিতে। ভাববে, যাক, খুব একখানা এলেন্দার কাকা জুটিয়ে ফেলেছিলি বটে। একেই বলে ঘুঁটে করুণীর মহারানী হওয়া। কতবার ভেবেছে কাকাকে বলবে, আমার যেতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু তাতেও তো লজ্জা।
কি বলবে কাকা? যে মানুষটা এত টাকার দায় মাথায় নিয়ে এত চেষ্টা করে এটা ঘটিয়ে তুলছে, তার মুখের ওপর একখানা চড় মারা হবে নাকি তাহলে? তাছাড়া যে সাধারণ জীবনের মধ্যে থাকতে চাইছে সে জীবনের চেহারাটা কেমন? কে থাকবে সেই জীবনের কেন্দ্রবিন্দুতে? কে করে তুলবে অসম্ভবকে সম্ভব? ভাবতে ভাবতে দিশেহারা লাট্টু কাকার ইচ্ছের মধ্যেই আত্মসমর্পণ করে চলেছে। তবু রনু এমন অদ্ভুত নিষ্ঠুরতা করবে ভাবেনি লাট্টু। সিঁড়িতে নামতে নামতেই বলল কিনা, এ কি, আপনি এই দিনহীনকে এগিয়ে দিতে আসছেন? ছি ছি, শোভা পায় না। আজ তোমার কি হলো বলো তো রনুদা? যা তা করছো কেন? এখন তোর আমাদের মতো হতভাগাদের সবকিছুই যা তা মনে হবে। লাট্টুর হাতটা চেপে ধরে গভীর গলায় বলেছিল, তুমিই বলে দাও রনুদা, কি করব? যদি বারণ করো, যাব না। আমি আমি বারণ করবার কি? রনু বলেছিল, কোথায় তুমি কোথায় আমি? রনুদা, আমার মনটা তুমি বুঝতে চাইছো না কেন? তখন রনু তুই করে বলেছিল, বুঝতে না চাওয়ার কিছু নেই, জলের মতন বুঝতে পারছি, আহ্লাদে ভাসছিস, শুধু একটু লোক দেখানো চক্ষু লজ্জা, এই আর কি। লোক দেখানো? তবে আকাশে উড়ে সাগর পার হয়ে যাবি, যারা মাটিতে পড়ে থাকবে তাদের কাছে কিঞ্চিত চক্ষু লজ্জা হওয়া স্বাভাবিক। এতদিন যখন এক মাটিতেই ছিলি, দুঃখ হচ্ছে বিবপিসির জন্যে। আমার জন্যে হচ্ছে না? তোর জন্যে? রানু প্রায় শব্দ করে হেসে উঠেছিল। তোর জন্যে দুঃখ হবে? হওয়া উচিত ছিল রনুদা। রনু নিষ্ঠুর গলায় বলেছিল, ন্যাকাভির একটা মাত্রা থাকা উচিত লাট্টু। যাক, এয়ারপোর্টে সি অফ করতে তো আর গিয়ে উঠতে পারবো না, এখান থেকেই টাটা বাই বাই। লাট্টু হঠাৎ প্রায় হিংস্র প্রাণীর মতো রনুর কাঁধটা খামচে ধরে বলেছিল, অকারণ মানুষকে অপমান করার মধ্যে কোনো বাহাদুরি নেই রনুদা। আমার অবস্থায় পড়লে তুমি নিজে কি করতে ভেবে দেখো। তোর অবস্থা পড়তেই পারবো না, কাজেই ভাবাও সম্ভব নয়। লাট্টু হঠাৎ কেঁদে ফেলেছিল, ধরা গলায় বলেছিল, আমার প্রাণের মধ্যে কি হচ্ছে ভগবানই জানেন, আর তুমি এইভাবে। আশ্চর্য, তখনও রনু একটু মমতার কথা বলেনি। শুকনো গলায় বলেছিল, ওসব ঠিক হয়ে যাবে, ওকে। রনুদা, আমি কালই যাচ্ছি না, এক্ষুনি বিদায় না দিলেও চলবে। ঢের কাঠখড় পড়বে, তবে যাওয়া। এর মধ্যে আসতে হবে তোমায়, কথা আছে। হতভাগা অভাগার সঙ্গে আর অনিন্দিতা দেবীর কিসের কথা? রনুদা, তোমার পায়ে পড়ি, এভাবে মনে কষ্ট দিও না। কথা দাও তুমি বদলে যাবে না। বদলে যাব না? অবিকল অপরিবর্তিত থেকে লাভটা কি হবে? ফিরে আমাকে চিনতে পারবি? লাট্টু আর পারেনি। লাট্টুর তো রক্ত মাংসের শরীর, রাগ হয়ে যাবে না? কড়া গলায় বলে ফেলেছিল, তোমাকেও তাহলে বলি রনুদা, নিষ্ঠুরতারও একটা সীমা থাকে। আচ্ছা ঠিক আছে। ঠিক তো থাকতেই হবে রে। যাকে, তাহলে আর একবার টাটা করে দিচ্ছি। যাবার সময় আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করলে রনুদা, ধরো যদি আমি এর মধ্যে মরেই যাই। ষাট ষাট, মরতে যাবে কি দুঃখে, বাঁচতে যাবার দেশে যাচ্ছিস। তুমি আমায় এত অপমান করছো, তবু বলছি, চিঠি দেবে তো? চিঠি? মাথা খারাপ? রনু থেমে গেল। লাট্টু রাগ করতে পারছে না, রনুর দুরন্ত অভিমানটা বুঝতে পারছে। সত্যি, হঠাৎ লাট্টুর নামের হেলা ফেলার মেয়েটা যেন ওকে দুয়ো দিয়ে আকাশে উঠে যাচ্ছে। লাট্টু নিজেই ব্যাপারটাকে ধাতস্থ করতে পারছে না। ভবানীপুরের সেই লাট্টু, স্কুল কলেজের মাইনে দেবার দিন যার ভিতর থেকে কান্নার ঠেলে আসতো মার কাছে চাইতে হবে বলে, মাই কোথায় পাচ্ছে। পালা করে এক এক মামা এক এক মাসের মাইনে দিতেন, আর বইপত্র থাক সে কথা। রনু বলতো, আমাকে একবার বড় হতে দে, দেখিস তোর সব দুঃখ ঘুচিয়ে দেব। লাট্টু হেসে ফেলত, তুমি বড় হয়ে আমার দুঃখ ঘোচাবে, তখনও পড়বো আমি। সেই লাট্টু উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রা করছে, ভাবা যায় না। লাট্টু তাই রনুর এত কটু কথাতেও ছিটকে চলে যায় না, নেমে আসে ওর সঙ্গে সঙ্গে, বলে, তুমি এমন করছো রনুদা যেন আমি কালই যাচ্ছি। কবে হয়ে উঠবে কে জানে। এর মধ্যে এসো লক্ষ্মীটি, দুটি পায়ে পড়ি। রনু দাঁড়ালো, ওর দিকে তাকিয়ে দেখল, বলল, এসে কি হবে? লাট্টু দৃঢ় গলায় বলল,
5 বছর পরে সমাজ সংসারের অবস্থা অনেক বদলে যাবে রনুদা। মাকে সেই কথাই বলে যাব, কথা আদায় করে নেব। তুমিও ততদিনে আমি ততদিনে কতখানি হতে পারবো হে? বিদেশ ঘুরে আসা মহিলার কাছে তো কীটস্য কীট, কসমেটিক্সের দামই জুগিয়ে উঠতে পারবো না। লাট্টু তখন হতাশভাবে বলল, আর কত ধিক্কার দেবে রনুদা, তোমায় আমি এরকম ভাবতাম না। ঠিক আছে, আমার জন্য বসে থাকার দরকার নেই তোমার, বিয়ে টিয়ে করে সুখে ঘর সংসার করো। রনু বলল, এইটাই আসল কথা, নিজের জন্য লাইন ক্লিয়ার রাখছিস এই তো? যাক, এবার ওপরে উঠে যা। এগিয়ে দেওয়ার পক্ষে এই সময়টা বড় বেশি নেওয়া হচ্ছে। তোর গার্জেনরা না ভেবে বসে ছোকরা মেয়েটাকে নিয়ে ভাগলো না তো? লাট্টু একটু কাছে সরে এলো, বলল, সে সাহস আছে? পাগল, চাল নেই, চুলো নেই, পায়ের তলায় মাটি নেই, সাহস অমনি করলেই হলো। চলে গেল গেট পার হয়ে। লাট্টু দাঁড়িয়ে রইল একটুক্ষণ, তারপর একটা সংকল্পে দৃঢ় হলো। শুধু একটু অভিমানেই জীবনটাকে বরবাদ করে দেবে এমন বুদ্ধিহীন মেয়ে সে নয়। তা যদি হতো, অভিমানে কবেই লেখাপড়া ছেড়ে দিয়ে বসে থাকত। কাকার বাড়ি চলে আসা এ যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ পাওয়া। সূর্যবাণীর সম্পাদক বলল, ফেরত নিতে এসেছিস? তার মানে সে তো অলরেডি ইমপ্রেসে চলে গেছে, কম্পোজ হয়ে গেছে। এখনো নেওয়া যেতে পারে? মাথা খারাপ, ওর সঙ্গেই কেতকিসেনের গল্প। তুই যে এত লাজুক তা জানতাম না। আমি বলছি ও বেশ চলে যাবে, জানিসই তো বাবা, ফুকতে ফুকতেই মরে আর লিখতে লিখতেই সরে। আয় চা খা। আজ থাক বলে চলে গেল রনু। নিজের উপর রাগ হচ্ছে, সেদিনই এলো না কেন? দুদিন রিসার্চ ক্লাস করতেও যায়নি। ভাবছে কি হবে এখনো ওটা নিয়ে টেনে চলা। উঠে পড়ে যা হোক একটা চাকরি নিয়ে কলকাতার বাইরে কোথাও চলে যেতে পারলে স্বস্তি হয়। ভুবন বিজয়ের নাটক সমাপ্তির পথে, কিন্তু কাউকে একটু না শুনিয়ে স্বস্তি হচ্ছে না। ইচ্ছে যে প্রতীক্ষাকে শোনানো, ওই মেয়েটাই যা বুঝবার। একটা ছেদ্দাভক্তিও আছে। ছেলেরা তো বাবার এসব শুনে পাগলামি বলে হাসবে, জানাই কথা। কিন্তু শোনাতে বসলেই তো নিহারকণা এসে জায়গা জুড়ে বসে পড়বেন, আর আলাত পালাত কথা বলে বলে রসভঙ্গ করে ছাড়বেন। প্রতি লাইনেই জিজ্ঞেস করে করে জানতে চাইবেন কে কি বৃত্তান্ত, কি হলো, ইত্যাদি ইত্যাদি। ভুবন বিজয়ের কোনো কোনো সময় হঠাৎ হঠাৎ মনে হয়, গিন্নিরা তো দেখি কালীঘাট, গঙ্গার ঘাট, ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি বেরিয়ে বেড়ায়। নিহারকণার কি ছাই কোনো শখই নেই? রসভঙ্গের আশঙ্কা সত্ত্বেও উকি ঝুঁকি মেরে দেখতে এলেন কে কোথায় কি কাজে ব্যস্ত। কিন্তু ছন্দভঙ্গ করে বসল প্রতীক্ষায়। কোথা থেকে যেন এসে বিনা ভূমিকায় জিজ্ঞেস করে বসল, বাবা, বুনো কেন 2-3 দিন আসেনি জানেন? বুনো? ভুবন বিজয় আকাশ থেকে পড়লেন। কোথায় সুভাষচন্দ্র আর কোথায় বুনো? থতমতই খেলেন। আসেনি? না, 3 দিন থেকে দেখছি। ভুবন বিজয় অসহায় গলায় বলেন, অসুখ বিসুখ করেছে বোধহয়। প্রতীক্ষা একটু দাঁড়ালো, তারপর যেন মরিয়া হয়েই আবার বলে উঠল, কোনোদিন আমি না থাকতে এসে ফিরে যায়নি তো? এসে ফিরে যায়নি তো? ভুবন বিজয় স্মৃতির অতলে যেন একটা বিদ্যুৎ চমকে গেল। কোন দিন যেন একবার নিহারকণাকে এক টানা খুব কিছু বলতে শুনেছিলেন। মনে হয়েছিল টার্গেটটা বোধহয় বুনো। কিন্তু ঠিক তখন নেতাজির অন্তর্ধানের পালা। উত্তম চাঁদের মুখে হিন্দি দেবেন না বাংলা দেবেন নাকি ভাঙা ইংরেজিই দেবেন তাই ভাবছিলেন। ঠিক সেই সময় গোলমেলে গোলমাল। উঠি উঠি করেও ওঠা হয়নি। মনে হচ্ছে যেন একটা বাসন আঁচড়ানোর শব্দ হয়েছিল। ভুবন বিজয় কর্তার ভূমিকা যথাযথ পালন করতে গলা ভারী করে বলে উঠেছিলেন, কি পড়ল? নিহারকণা বলেছিলেন, কিছু না। তবে আর ভাবনার কি আছে? কিন্তু এখন মনে হচ্ছে ভাবনার কিছু ছিল। ওই ধিক্কার লাঞ্ছনা বোধহয় বুনোর ওপরই বর্ষিত হচ্ছিল। উঠি উঠি করতে করতে থেমে যাওয়ায় আর মাথা ঘামাননি ও নিয়ে। আরো অসহায় গলায় বললেন, তা হয়তো হতে পারে মা। কবে যেন তোমার শাশুড়ি কাকে নিয়ে বক বক করছিল, তুমি ছিলে না। ওহ, বুঝেছি বলে চলে গেল প্রতীক্ষা। প্রমাদ বললেন ভুবন বিজয়, মেয়েটা একটু অভিমানী আছে। মুখে বেশি কিছু বলে না, কিন্তু মুখের ভাবেই ধরা পড়ে যায় খুব দুঃখ পেয়েছে।
আজ আবার ঠিক দুঃখ মনে হলো না। মুশকিল, সুভাষচন্দ্র অন্তর্হিত হলেন। ভুবন বিজয় উঠে পড়ে খালি গায়েই একটা পাঞ্জাবি চাপিয়ে চটি পরে বেরিয়ে পড়লেন। বুনো সম্পর্কে ভুবন বিজয়েরও একটু অপরাধ বোধ আছে। তুচ্ছ একটু চায়ের জন্য নিহারকণা যে নীচতা করেন তা সত্যিই লজ্জাজনক। ভুবন বিজয় রুচির ওপর হাতুড়ি মারে, কিন্তু প্রতিকারের পথও তো খুঁজে পান না। আজীবন একটি স্ত্রৈণ পুরুষের ভূমিকায় অভিনয় করে এসেছেন বলেই যে নিহারকণার কাজে প্রতিবাদ করতে ভয় খান তাও ঠিক নয়। নিজেকে বিশ্লেষণ করে দেখার অভ্যাস না থাকলেও এটুকু বোঝেন ভুবন বিজয়, অথবা সব কর্তারাই বোঝেন, তাতে হিতে বিপরীত হবে বই সুফল কিছু হবে না। হয়তো হঠাৎ যেখানে সেখানে ছুঁড়ে ফেলা সেই পোড়া দেশলাই কাঠিটা থেকেই লঙ্কা কাণ্ড ঘটে বসবে। সদাহাস্যবদনা নিহারকণা যে ভয়ঙ্করী প্রলয়ঙ্করীও হয়ে উঠতে পারেন, এই অভিজ্ঞতা একদা নবযৌবনেই সঞ্চয় করে ফেলেছেন ভুবন বিজয়। ভুবন বিজয়ের বাপ তখনও বেঁচে। একবার তাঁরই কোনো শাসনে বারণে বাপের বাড়ি যাওয়ায় বাধা পড়ায় নিহারকণা নামের ফুটফুটে সুন্দর ললিত লবঙ্গ লতা গঠন বউটি সেই শ্বশুরের কৌটো থেকেই একডালা আফিং খেয়ে বসেছিল। কতটা খেলে কাজ হয় আর কতটা খেলে শুধু কেলেঙ্কারিই হয় সে জ্ঞান ছিল না বলেই হোক, অথবা ওই কেলেঙ্কারিটাই প্রার্থিত হোক, সেইটাই হলো শেষ পর্যন্ত। কিন্তু তদাবধি ভুবন বিজয়ের ওই ভূমিকা, একান্ত বশম্বদ, বর্ষ বিমোহিত মুগ্ধ ভর্তা। তাছাড়াও ছেলের বিয়ের পর থেকে আরো সাবধানী হয়ে গেলেন। ছেলেরাও যেমন বিয়ে হলেই বেপরোয়া দুঃসাহস হারিয়ে ফেলে ভীতু ভীতু হয়ে যায়, কথা বলার সময় অগ্রপশ্চাৎ বিবেচনা করতে বসে, ওজন করে পরিবেশন করে, কর্তাদের অবস্থাও প্রায় তেমনই হয়। চোখের সামনে অন্যায় ঘটে যেতে দেখলেও ন্যায় অন্যায় কথা বলার সাহস হয় না। অতএব অবোধ সাজাই শ্রেয়, কালার অন্ধ হওয়াই সমীচীন। বোবা পার্টি যখন প্লে করতে হবে তখন কালা অন্ধ হওয়াটা বরং সভ্যতা। শাসকের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ তুললেই কি শাসিতের দুঃখ ঘোচে? বরং বাড়ে। তবু আজ আচমকা বিবেকের দংশনই হোক অথবা হঠাৎ খেয়ালের বশেই হোক বেরিয়ে পড়লেন, বোধ করি সেই হতভাগা বুনোর সন্ধানে। লোকটা যে ঠিক কোথায় থাকে তা জানা না থাকলেও একটা পানের দোকানের আশেপাশে দেখতে পাওয়া যায় মাঝে মাঝে। রাস্তা থেকে বেশ খানিকটা উঁচু মঞ্চ সদৃশ্য ওই দোকানটার নিচের খোন্দলটায় গুটিসুটি মেরে শুয়ে বসে থাকে অনেক সময়। এখন বেলা প্রায় 4টে, এই তো চা খাবার সময়। সে কি আর এখনো শুয়ে আছে? অন্য কোনো বাড়িতে হয়তো গেলাস পাততে গেছে। এসে দেখলেন পানের দোকানের নিচের সেই জায়গাটায় একটাই ডাব, তার মানে পানওয়ালা আর একটা ব্যবসা ফেঁদেছে। তবু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন তাকে। সে অবহেলায় বলল, কে জানে বাবু কোথায় গেছে, পাগল ছাগলের মতি, গরমের সময় ডাবটা খোঁজে অনেকে, তাই 4টি আনিয়ে রাখা। দেখে না রেগে আগুন, যেন ওর ঘরটা আমি জবরদখল করেছি, বুঝুন, গালমন্দ করে চলে গেল। আর কোথায় খুঁজবেন, এক যদি সেই সাইকেলের আড্ডাটায়। সেই দিকেই এগোচ্ছেন, ঘটে গেল অলৌকিক ঘটনা। স্বয়ং ভগবান এসে ধরা দিলেন। চায়ের জল ফুটে ফুটে মরে যাচ্ছে, ভুবন বিজয়ের দেখা নেই। নিহারকণা বার কয়েক জিজ্ঞেস করেছেন, এমন সময় তোমার শ্বশুর কোথায় বেরোলো গো বৌমা? বৌমা মাথা নেড়েছে। নিহারকণা নিজেই স্বগতোক্তি করেছেন, চায়ের সঙ্গে গরম মুড়ি খাবার শখ হলো বুঝি হঠাৎ, তা তাতেই বা এত দেরি কিসের? কথাটা আকাশ থেকে পড়া নয়। মাঝে মাঝে এমন শখ হয় ভুবন বিজয়ের। কাছেই একটা ভুজাওয়ালার দোকানে এই সময় টাটকা মুড়ি ছোলা ভাজে, বাতাসে তার সৌরভও ভেসে আসে। চা খাবার আগে চট করে বেরিয়ে গিয়ে নিয়ে আসেন, কিন্তু না বলে যান না কখনই। বারবার বাইরের দরজায় উঁকি মেরে মেরে নিহারকণা হাত পা ছেড়ে বসে পড়ে বলেন, আমার তো ভারী ভাবনা হচ্ছে বৌমা, তুমি একবার বেরিয়ে দেখলে পারতে। আমার তো আর সে ক্ষমতা নেই, কখন বেরিয়েছে মানুষ। মনে মনে বলেন, থাকলে নিশ্চিন্তি হয়ে বসে থাকতাম না তোমার মতন। প্রতীক্ষার মনে একটা সন্দেহ উঁকি দিচ্ছিল। হঠাৎ বেরিয়ে যাওয়াটা দেখেছে সে। আস্তে বলে, খুব বেশিক্ষণ তো বেরোননি মা, মিনিট 40 হয়েছে। তুমি বুঝি ঘড়ি দেখেছিলে? চায়ের জল চাপাবার সময় দেখেছিলাম। শখ হয়েছিল ঘরে দুটো চিড়েই ভেজে দিতাম।
বলে কপালটা টিপে ধরেছেন মাত্র দরজার দিক থেকে ভুবন বিজয়ের উৎফুল্ল স্বর ভেসে এলো, উমা, এই যে তোমার পুষ্যপুত্রটিকে ধরে আনলাম। দুটি মহিলাই সচকিতে উঠে পড়েছেন। ভুবন বিজয় সে বিজয় গৌরবের স্বরেই বলতে বলতে ঢুকে আসেন, যাচ্ছি একটু মুড়ি আনতে, দেখি সামনে মূর্তিমান। এটা অবশ্য গোজামিলের ব্যাপার, মুড়ির দোকান তার বিপরীতে। হেঁকে বলি, কিরে বেটা, যাচ্ছিস না কেন কদিন? দেখি না, চল, বাবুকে আবার সাধ্যে হলো কত। ভুবন বিজয়ের হাতে বড় এক ঠোঙা মুড়ি আর তার উপর চাপানো একটা ঠোঙায় তেলে ভাজা। ভুবন বিজয়ের পিছনে বুনো, তার মুখেও বিজয় গৌরবের দীপ্তি। প্রকৃত ঘটনাটি বুঝতে প্রতীক্ষার বাকি থাকে না, কিন্তু নীহারকণারই কি থাকে? বিশেষ করে যখন ভুবন বিজয় বলে ওঠেন, দাও বুনোকে চারটি বেশি করে মুড়ি দাও, একটু বেশি কেনা হয়ে গেছে, গরম ভাজছিল, লোভ লেগে গেল। আবার সামনেই তেলে ভাজা, ঝাল ঝাল আলুর চপ আছে, খাক বেটা, খান কত। মুড়ির দোকানের গায়ে যে তেলে ভাজার দোকানটি নয় সে কথা নীহারকণা না জানলেও প্রতীক্ষার অবিদিত নয়। কৃতজ্ঞতায় চোখে জল আসে প্রতীক্ষার। মুড়ি বেগুনি গরম আগুন, কিন্তু পরিস্থিতিটা যেন মিয়ানো মিয়ানো। দেরির জন্য নীহারকণা তেরে এলেন না, এটা অস্বস্তিকর। প্রতীক্ষা যথা কর্তব্য করে যাচ্ছে বটে, কিন্তু চুপচাপ। শ্বশুর শাশুড়িকে বাটি করে মুড়ি মেখে দিল, প্লেটে করে বেগুনি আলুর চপ। নীহারকণার গাছ থেকে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে এনে দিল, তারপর একখানা খবরের কাগজে ওই দুটো জিনিস সত্যি যথেষ্ট পরিমাণেই দিয়ে ওর দিকে এগিয়ে দিয়ে চা ঢালতে বসল। অগত্যা আবারও ভুবন বিজয়, কই রে, তোর গেলাস কই? বুনো বোধ করি এইটির অপেক্ষাতেই ছিল, বলে উঠল, বুনো কি রাত দিন গেলাস হাতে নিয়ে বেড়ায়? আপনি পথ থেকে ধরে আনলে, আর গেলাস তো সেদিনকে ফেলে দিয়েছি। ফেলে দিয়েছিস? সে কি রে? বুনো এক থাবা মুড়ি মুখে পুরে বলে, তা কি করব, এক ফোঁটা চায়ের লেগে নিত্য লাঞ্ছনা কাঞ্চনা অপমান, বলি ধূর তোর নিকুচি করেছে নেশায়। গেলাস আছড়ে ফেলে নেশার মুখে মারলাম ঝাড়ু, তদাবধি চা বন্ধ। এখন প্রতীক্ষা একটু হাসল, বোধহয় শ্বশুরের প্রতি করুণা পরবশ হয়েই। একটা তোবড়ানো অ্যালুমিনিয়ামের গ্লাসে এক গ্লাস চা ঢেলে আঁচলে চেপে ধরে এনে বসিয়ে দিয়ে একটু হেসে বলল, বেশ করেছ, এবার বন্ধটা খোলো। মুন্ডুটা হঠাৎ হেট করে মাটিতে ঠুকে বুনো বলে ওঠে, সাধে বলি আমার জগজ্জননী মা, সন্তানের প্রীতি কত স্নেহ, বছরের মধ্যে 7 বেটার মা হগো মা, ধনে পুত্তুরে নক্কি লাভ হোক। সহৃষ্ট মুখে গ্লাসটা তুলে নেন, আর এতক্ষণকার নীরবতা ভঙ্গ করে নীহারকণা তীক্ষ্ণ মন্তব্য করে ওঠেন, কেন, এমন একখানি সোনার চাঁদ বেটা থাকতে আবার বেটার কি দরকার? তোমাকেই পুষুক বসে বসে। বুড়ো মুখ থেকে গেলাস নামিয়ে কিছু বলতে উদ্যত হচ্ছিল। ভুবন বিজয় চটপট প্রায় বেখাপ্পাভাবে উচ্চ রোলে হেসে উঠে বলেন, সোনার চাঁদ, হা হা হা, শোন বেটা শোন, তোর জগজ্জননী মায়ের জননীর কথাখানা শোন, সোনার চাঁদ, হা 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 হা। সমর যে সহসা এমন বিপদে পড়ে যাবে সে কথা কোনো সময় ভাবেনি, কিন্তু বিপদ না সম্পদ তাও ঠিক বুঝে উঠতে পারছে না। আবার তার বন্ধু অবনীশও বুঝে উঠতে পারছে না, বিনা চেষ্টায় বিনা আশে লক্ষ্মীর ঝাঁপি হাতে পেয়ে গিয়েও মানুষ সেটা তুলে নিতে দ্বিধা করে কি করে, কোন বুদ্ধি অথবা দুর্বুদ্ধিতে। তুই তো কারীর বন্ধু নয়, আপনি আজ্ঞেরই স্টেজ, কিন্তু মনে মনে বলতে বাধা কোথায়, তাই মনে মনেই আওড়ালো সে, বুঝলাম তোর বাড়ির প্ল্যান তৈরি হয়ে গেছে, বুঝলাম বাড়ি বাড়ি করে ব্যস্ত হয়েছিস, তুই অথবা তোর পরিবার বুঝলাম শিগগিরই আরম্ভ করবি বলে প্রস্তুত হচ্ছিস। তবু বলি, কন্যা দায় তো নয়, রাস্তাতেও পড়ে নি, দিব্যি বাপের দালানি নিচে আছিস, 2-10 দিন পরেই না হয় করবি। শুধু শুধু এত বড় দাওটা ছাড়ে মানুষ? এতে তো তোর বরং কাজে গিয়েই যা, মুফতে অতগুলো টাকা পেয়ে যাবি। তা মুফতেই বলা যায়, 4 কাঠা জমি কিনে রেখেছে সমর 4,000 টাকা করে কাঠায়। সেই জমির এখন চড়চড়িয়ে দর উঠছে, একজন 10,000 পর্যন্ত দিতে চাইছে। তেমন চাপ পেলে 11-12 তো রাজি হয়ে যাবে। তাহলেই বোঝো,
ওই টাকায় তো তোর অন্যত্র জমি কিনেও বাড়ির একতলা উঠে যাবে। এইটা তুই ছাড়তে চাইছিস, টালবাহানা করছিস, বুদ্ধু মুখ্যু। কিন্তু মুখে তো আর এমন প্রাঞ্জল ভাষা ব্যবহার করা যায় না। তাই বন্ধু মুখে বলেন, না, আপনার বুদ্ধির প্রশংসা করতে পারছি না। জমির অভাব কি? ঠিক এই অঞ্চলে না হোক কালই আমি আপনাকে অন্য জমির সন্ধান দিতে পারি। হাতের লক্ষ্মী পায়ে ঠেলবেন না। এরা ভদ্রলোক ঝোঁকের মাথায় এতটা দর তুলেছেন, না হলে আর কেউ এতটা দিতে চাইবে? ব্যাপারটা যে ঝোঁকের সেটা সত্যি। কিছুদিন হলেও পাশেই সে ভদ্রলোক একখানি মনোরম বাড়ি বানিয়ে নিয়ে বসবাস শুরু করেছেন, যাকে দেখলেই নাকি সমরের ঠিক ওই রকমটি হয়ে পড়বার ইচ্ছে প্রাণ ছটফটিয়ে ওঠে। তিনি এই পাশের জমিটি তার ভাইরা ভাইয়ের জন্য সংগ্রহ করতে সচেষ্ট। ভাইরা ভাই, তার মানেই দুবাড়ির গৃহিণী, দুই বোন। এর থেকে আদর্শ পড়শি আর কি হতে পারে? অবনীশ বলল, আমি যদি আপনার অবস্থায় পড়তাম সমরবাবু, ডিসিশন নিতে 1 মিনিটও দেরি করতাম না। তবে এখন যদি না ছাড়েন পরে পস্তাতে হবে, তাও বলে রাখছি। ইচ্ছে পূরণ না হওয়ার দরুন লোকটা নিশ্চয়ই আপনার ওপর খাপ্পা থাকবে। তার মানে একেবারে গায়ের কাছে শত্রু, চিরদিনের মতন। বুঝুন সুবিধেটা। কে জানে অবনীশ ওপক্ষের কাছে কতটা দালালি খেয়েছে। তবে শেষের কথাটায় সমর একটু বিচলিত হলো। সত্যি ওই অ্যারিস্টোক্র্যাট প্যাটার্নের লোকটা যদি আক্রোশ পরায়ণ হয়, ব্যাপারটা খুব সুবিধের হবে না। তাছাড়া টাকার অঙ্কটাও মরুকে, ছেড়েই দিই। একটা নিশ্চিন্ততা, প্রতীক্ষা শুধু জানে জমি কেনা আছে, বাড়ি হচ্ছে, কোথায় কি বৃত্তান্ত জানে না, দেখেও যায়নি। অতএব অতএব তৈরি প্ল্যানটা মাঠে মারা গেল। 4 কাঠা জমি বাবদ 44,000 টাকা ঘরে তুলল সমর বিজয় চৌধুরী। অবশ্য দলিলে কিছু কারচুপি করতে হলেও সে তো করতেই হয়। কিছু সাদা কিছু কালো না করলে ক্রেতা বিক্রেতা উভয়েরই নানা ঝামেলা। সে যাক, এটা প্রতীক্ষার কাছে ভাঙল না সমর। দ্রুত চেষ্টা চালাতে লাগলো শূন্য স্থান পূর্ণ করতে। নিজের ব্যবসা তো ওই, তবে ঠিক মনের মতোটি হওয়া শক্ত বই কি। বড় ভালো ছিল জমিটা। দক্ষিণে রাস্তা, পূর্বেও রাস্তা বেরোচ্ছিল মাঠ কেটে, কর্নার প্লট হয়ে যাচ্ছিল। যাক, কি আর করা, টাকার কাছে কিছুই বড় নয়। আজকের মতো এখানেই শেষ করছি। আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস প্রতীক্ষার বাগান কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর আমার পাঠ করা অন্যান্য গল্প উপন্যাসগুলিও শুনে দেখতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।